দাশগুপ্ত, হ্যাঁ একদম নতুন, একদম একদম নতুন। হ্যাঁ, তুমি এখানে পড়োনি কোনোদিন, সেই জন্য না, আমি প্রথম জয়েন তোমাকে দিয়ে, করেছি। হ্যাঁ তোমাকে দিয়ে স্টার্ট করছি এবার। আচ্ছা তারপরে দাশগুপ্ত, তুমি একটা ছোট হাসির গল্প পড়বে, তবে তোমার সম্বন্ধে, তোমার লেখক জীবনী সম্বন্ধে কটা লাইন আমি পড়ে দিচ্ছি। 1996-তে প্রথম প্রকাশিত লেখা সাপ্তাহিক বর্তমানে, ক্রমশ প্রকাশে আগ্রহ বাড়ে। দীর্ঘ 19 বছর ঝাড়খণ্ডের রাঁচিতে বসবাস, সেখানকার দু একটি ম্যাগাজিনে লেখা প্রকাশ। সেই সময় জামশেদপুর থেকে শ্রী কাজল সেন সম্পাদিত কালীমাটি পত্রিকার সঙ্গে যোগাযোগ ঘটে। ইতিমধ্যে রবিবাসীয়, আনন্দবাজার ও পাক্ষিক দেশ পত্রিকায় গল্প প্রকাশ, ই পত্রিকায় এবং লিটল ম্যাগাজিনে গল্প প্রকাশ। নিজস্ব বই 3টি, বাইফোকাল 2015 এবং বিষম বাহু 2017 গল্প সংকলন, আর হাওয়া মোড়ক উপন্যাস 2021। এবার তোমাকে আমি বলছি একটা ছোট্ট হাসির গল্প পাঠ করার জন্য। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। তবে হাসির গল্প আমার যে খুব আসে তা নয়, তবু একটা চেষ্টা, এই আর কি। আমি পড়ে শোনাচ্ছি। শোনা যাচ্ছে তো? গলা পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার। পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, গল্পের নাম কমলা লেবু। এই অভ্যেস কণিকার বরাবরের, যবে থেকে স্কুলে যেতে শুরু করেছিল। প্লিজ কাউকে বলিস না রে, স্বপ্নাকে তো নয়ই দিয়ে শুরু করে স্বপ্নার নামে তরুলতাকে, তরুলতার নামে শিবানীকে, শিবানীর নামে স্বপ্নাকে। শেষে চুপি চুপি বলতো, আমার নামটা কিন্তু বলিস না, তোকেই একমাত্র বিশ্বাস করে বলতে পারি। তারপর যে ঘটনাগুলো ঘটতো, কণিকা তখন তরুর হয়ে স্বপ্নাকে, স্বপ্নার হয়ে শিবানীকে, শিবানীর হয়ে তরুকে বোঝাতো, ভুল ভাঙাতো। মিটমাট হয়ে গেলেও কাঁটা কাঁটা একটা ভাব থেকে যেত অনেক দিন পর্যন্ত। স্কুল ফাইনাল পাশ করে কলেজে বিয়ে পরীক্ষা দেওয়ার আগে বিয়ে দিয়ে দিল বাবা। মা সাবধান করে দিল, দেখিস বড় পরিবার, শ্বশুর বাড়িতে বুঝে সুঝে চলি। তখন অবশ্য সে অনেক শুধরে গেছে, তবু শাশুড়ির নামে খুড় শাশুড়িকে, পীর শাশুড়ির নামে শাশুড়িকে, বরের নামে ননদকে বলা ছাড়তো না। সংসারের বয়স বেড়েছে, কণিকারও অভ্যেসও বলেছে। আজকালও সব মনে করলে হাসি পায়। শীত দুপুরে রোদ পিঠে করে নাক ডেকে ঘুমোচ্ছেন সমীর। কণিকার ইহকাল পরকাল। কণিকা ভারী শরীর বয়ে ছাদে উঠল, হাতে গোটা 2 কমলা লেবু। বসলো ঝুলন্ত দোলনায়। ছোটবেলার কথা মনে পড়ছিল। যুথিকা, কণিকা, মনিকা পিঠোপিঠি পিস্তত আর খুড়তুতো বোনের সঙ্গে সুন্দর সম্পর্ক এখনো অমলিন। 1 মাসও হয়নি, পরপর বিয়ে হলো ওদের ছেলে মেয়ের। খুব আনন্দ করেছে সকলে। এতকাল পরে কমলা লেবু ছাড়িয়ে চুষে খেতে খেতে মাথায় ভেসে গেল বালিকা বেলার দুষ্টুমি। হুট করে বীজ ফেলে যুথিকাকে মোবাইলে ফোন করলো। গদগদ গলায় হেসে বলল, জানিস যুথিদি, বউ ভাতে তোর জামাইয়ের অমন চমৎকার সাজ দেখে মনি আমাকে বলেছে, এই যে ডাকাতের সর্দার রে। যুথিকা যথেষ্ট অসন্তুষ্ট ভাবে বলল, ছি, কি ভাষা ওর! ওর বৌমাকেও যে একদম যাত্রা দলের সখীর মতো সাজিয়েছিল, আমি কি তোকে বলতে গেছি? কণিকা সঙ্গে সঙ্গে মনিকাকে ফোন করলো, জানিস তো মনি। তারপর নোটে গাছটি মুড়লো। আমার গল্প ধন্যবাদ, ধন্যবাদ। ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর হয়েছে। শ্রাবণ
শ্রাবণী দাশগুপ্তকে ধন্যবাদ আমাদের একটি সুন্দর অনুগল্প পাঠ করে শোনানোর জন্য। এবার আমি বর্ণালী মুখোপাধ্যায়কে বলবো একটা হাসির গল্প অনুগল্প পাঠ করে শোনাও। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। শ্রাবণীদির মতো আমিও হাসির গল্প যে খুব লিখেছি তা না, আর যেগুলো লিখেছি সেগুলো দম ফাটা কোনো হাসির গল্প নয়, মানে বাড়িতেই শোনা, আসলে গল্পই নয়, আমাদের আমাদের ঘরের গল্প বলতে পারো। তা তোমরাও ঘরের মানুষ হয়ে গেছো, মন আনিনা, ঠিক আছে। আজকে আমার ঘর আনিনার গল্প বলি একটা। ঠিক এই আছে, আমি তোমার সম্বন্ধে লেখক জীবনী একটু বলে নি। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলার ছাত্রী, তখন থেকেই লেখালেখি করে। ধারাপাতে, শহর, সমতট এইসব পত্রিকায় তখন বেরোতো। পরে দেশে এবং তারপরে মুম্বাইতে কবিতা ও গল্প এবং পশ্চিম ঘাটেও লেখা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, বলো এবার, পড়ো। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলি, যাদবপুর ইউনিভার্সিটি আমারও, যদিও বিষয় বাংলা ছিল না, অনেকটাই আর কি লম্বা একসাথে আমাদের। আচ্ছা, আচ্ছা, আমি এই যে লেখাটার থেকে পড়বো তা সেটা 5 পর্বে লিখেছিলাম। আমি তার প্রথম পর্বটা তোমাদের পড়ে শোনাচ্ছি। বাঙাল বুড়োর গল্প। বাঙাল বুড়োদের গল্পের প্রথম পর্বই হচ্ছে তাউই মশাইকে নিয়ে। বাঙাল বুড়োদের গল্প বলতে গেলে নভেল হয়ে যাবে, অন্তত নভেলা। বাঙাল বুড়োরা যেমন স্পষ্টবাদী তেমনি দাপুটে। এইসব মানুষজন প্রায় প্রাগৈতিহাসিক, অধুনা বিলুপ্ত, কিন্তু বছর 50-60 আগে অব্দি এদের দেখা দিব্য মিলত। কলকাতা শহরে, আশেপাশের মফস্বলে, রিফিউজি মহল্লায়। কলকাতা তাদের পেছনে গোপনে হাসতো আর ককনি বুলি ঝাড়তো, ইয়ারা হলেন গিয়া জমিনদার। তাতে বাঙালির কি এলো গেল, তারা জমি, জিরেত, বাস্তু, লাইব্রেরির বই, দুয়ানা, রিলিশ, সিন্ধুকের বাসন, আলমারির চাবি সব ফেলে যখন চলে এলো সীমান্তের এপারে, নিজেদের শরীরেই অন্য কোনো শরীর, অন্য কোনো মন বয়ে নিয়ে, তখন তাদের সঙ্গে এলো তাদের সেই ঝকমারি মেজাজ আর বাঙাল রসবোধ। আমাদের পরিবারের তো এলোই। মায়ের দাদু, অর্থাৎ আমাদের তাউই মশাই, তিনি ঢাকার সিদ্ধেশ্বরী ছেড়ে হিন্দুস্তান পার্কে ছেলের শ্বশুর বাড়ি পৌঁছনো স্তক হাঁসফাঁস হাঁসফাঁস করতে লাগলেন। গত শতকের 50-এর দশক তখন সবে শুরু হয়েছে। আমাদের দাদামশাই ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াতেন। স্বয়ং রমেশচন্দ্র মজুমদার তখন দাদুর জন্য নতুন চাকরির ব্যবস্থা করছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মাঝে কয়েকটা দিনের ব্যবধানে কলকাতায় বসবাস, কিন্তু তাওই তো ভয়ানক অস্থির। তার কলিকাতা ভালো লাগে না, অন্যের বাসা বাড়িতে থাকুন পছন্দ হয় না, জল মেশানো দুধ যেন অখাদ্য। আর এই বাগানবিহীন ইমারত, ঢাকার বাড়িতে তো বুড়ো সারাদিন ধরে নিজের হাতে বাগান করতেন, এ গাছ লাগান, ওখানে মাটি নিড়ন, ছেলে ইউনিভার্সিটি থেকে ফিরলে আবার ফ্রুটও কাটেন। অসুবোধ, চুলগুলো এমনি কাইটালো, একেবারে গুন্ডা লাগতাছো। বলা বাহুল্য, আমাদের দাদুর মাথায় কিন্তু তখন বেশ বড় রকমের একটা টাক ছিল। আমাদের দাদু ছিলেন পরম গান্ধীবাদী। তামুই মশাই সেইটা জেনে বুঝেই বোধহয় দাদুর ছুটির দিনে বৈঠকখানায় একটা অ্যান্টি গান্ধী মজলিস বসাতেন। বাঙালরা কি আর শান্ত গলায় সামান্য চিবিয়ে চিবিয়ে আলোচনা করতে জানে? সেই কথা তো ঠিকই যে সব বাঙাল বুদ্ধদেব বসু নন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে পরিষ্কার। সব আচ্ছা, ওকে। তো সব বাঙাল তো আর বুদ্ধদেব বসু নন। সেই উত্তেজক প্রভোকেটিভ বাচনভঙ্গি এবং আলোচনা থেকে মাঝে মধ্যেই তোমাগো গাউন ধাজে কি করতাছে এই হেন বাক্যবন্ধ ভিতর ঘরে এসে পৌঁছলে গান্ধীবাদী ছেলের কানে শীষে ঢেলে দিত। এদিকে আমাদের দাদু ছিলেন বাবার সুপুত্র, বাপের কথার উপর কথা বলবেন কি প্রকারে। তবে বাঙাল কিনা, ওই যাকে বলে ফতরা রাগ, সেটা তক্ষুনি হতো, আর রাগ সামলাতে হাতে চায়ের কাপটাই সুবোধচন্দ্র ছুঁড়ে ফেলে দিতেন। এমনি করে করে 8 ডজন কাপ সগ্গে গেলে বড়মাসি বুদ্ধি করে একটা অ্যালুমিনিয়ামের কাপ তখন সদ্য সদ্য ঢাকার মার্কেটে পাওয়া যাচ্ছিল, সেইটা কিনে এনে
পরীক্ষামূলক ভাবে তাতেই দাদুকে চা সার্ভ করে। সেদিনও গান্ধী গাউন্ধা হওয়া মাত্রই আমাদের দাদু দাঁত কিরমির করে কাপটা ছুঁড়ে মারলেন। কাপ ঠং আওয়াজ করে কাতরালো, কিন্তু ভাঙলো না। কাপ অটুট আছে দেখে দাদুর কি আনন্দ! মেয়ের মগজের তারিফ করে বললেন, বাহ বাহ গীতু, এইটা তো তুমি খুব ভালো কাম করছো, এখন থেকে আমার এই কাপে চা দিও নে। তাওই মশাই নিজের হাতে লাগানো 300 রকম গোলাপ গাছে বাড়ির অঙ্গন ঝলমল করে। তরকারির বাগানে লেটুস লাগিয়ে তার নাম রেখেছিলেন বিলাইতি সরিষা। সেই শাক আবার ভাতে ভাত দিয়ে তেল লঙ্কা সহযোগে দিব্যি খাওয়া জমছিল তাদের, বাঙালদের আর কি। গোল বাঁধলো কবি জসিমউদ্দিন একদিন বেড়াতে এলেন। কবি সেই বাগিচায় ঘুরতে এসে দুটি কচি স্যালাড পাতা তুলে কাঁচায় কচকচিয়ে খেয়ে ফেলাতে আমাদের মা, তখন শিশুটি, খুব ঘাবড়ে গেল। বড় মাসি নাকি মাকে বুঝিয়ে বলেছিল, ঘাবড়াস কেন, ঘাবড়াস কেন, কবি তো, কবিরা ওইরকম আউলা বাউলা হইয়া থাকে, তাও জানোস না? সে তো অন্য আখ্যান, হচ্ছিল বাঙাল বুড়োর গল্প। তো আমাদের তাওই মশাই সমস্ত দিন মাটি না ঘেটে থাকেন কি করে? অতএব বাসা বাড়ি খোঁজা শুরু হলো। বাগান সমেত আস্ত বাড়ি ভাড়া নেবেন, তাও শহর কলকাতায়? রেস্তের অত জোর আছে নাকি শিক্ষক পরিবারের? অবশেষে অনেক খুঁজে বাসার সন্ধান পাওয়া গেল গুপ্তিপাড়ায়। সে আবার এক পরিত্যক্ত জমিদার বাড়ি। তার জঙ্গুলে চেহারা দেখে মা দিদিমারা তো ভিড়মি খেয়ে মরে, তাওই মশাই দিকে আহ্লাদে আটখানা। সেই গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি, মেয়েদের জন্য একটা স্কুল অবধি ছিল না। ছিল গঙ্গার ঘাট, বেশ কিছু প্রাচীন মন্দির এবং একজন শ্যাম সুন্দর জিউ। সেই নারায়ণ আবার নাকি শিয়ালদার কোর্টে কেস লড়তে যেতেন। তো যাই হোক, সেই জমিদার বাড়িতে মেলা ঘর ছিল, কিন্তু বসবাসের জন্য মোটে গোটা 4। বাকি ঘরের মেঝেতে গর্ত, সাপেদের আস্তানা। তাওই মশাই সাপ বিছে এদের ধর্তব্যের ভিতর ধরেন না। বাগান চর্যা চলতে লাগলো। একটা রাস্তার অনাদরের কুকুর বুড়োর পারিষদ হলো। তার যত্ন আত্মীতে তাওই ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। এমনিতে ঠিকই ছিল পশু সেবা, কিন্তু সন্ধে হলেই সারমেয় যেত পাড়া বেড়াতে। অন্ধকার রাত, গুপ্তিপাড়ায় একেবারে নিশুতি। তখনও সেখানে সত্যিকারের ডাকাত করে। লোকে বাড়িতে পাকা বাঁশ রাখে। আর সেই জনমানবহীন প্রায় একটেরে বাড়িতে দিদিমা, তার বৃদ্ধ শ্বশুরমশাই আর 4টি ছেলে মেয়ে নিয়ে একেবারে একা। আমাদের দাদামশাই তখন রয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানকার হস্টেলে। দিদিমা ভয় করলে হবে কি, তার শ্বশুর মশাই বাড়ির সদর দরজাটি হাড় করে খুলে রাখবেন, যতক্ষণ না সেই বদ কুকুর তার প্রমোদ ভ্রমণ সেরে ফুরফুরে মেজাজে ঘরে ফেরে। বাড়ির সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়বার পর সেই কুকুর লোফারের মতো ফিরে বারান্দায় রাখা ভাত আর মাছ সাটিয়ে দাদুর পেল্লায় চৌকির একদিকে এসে শয়ন করবে। চৌকিটা ছিল সেই বাড়ির বাড়িওয়ালারই এজমালি সম্পত্তি। শুনেছি ভাড়া নিতে এসে অনেক রাতে তিনিও নাকি গুটিসুটি ওই চৌকিরই এক কোণে শুয়ে পড়তেন। যদ্দূর সম্ভব তার বাস ছিল ওদিকেরই অন্য কোনো গ্রামে। ইহানো দিবানিশি উন্মুক্ত কপাট দেখে সঙ্গতই ভিড়মিকে কোনো কলকাতা শহুরে শুভাকাঙ্ক্ষী যদি সদ উপদেশ দিতে যেত, ঘরে 3-3টে মেয়ে, সমর্থ বউ, রাত বিরেতে আপনি সদর দরজা খুলে রাখেন, হ্যাঁ, যদি ডাকাত পড়ে? আমাদের তাউই মশাই তৎক্ষণাৎ তার বাঙাল তেজে সেসব উপদেশ ছাইভাষ্য বানিয়ে জবাব দিতেন, ডাকাত আইবো, চোর আইবো, যেন চোরের প্রাণে ভয় নাই। এখন একে আপনি বাঙালের তেজ বলবেন, না পাক্কা গোয়ার তুমি বলবেন, সে আপনাদেরই বিবেচ্য। নমস্কার। সুন্দর হয়েছে। বর্ণালী মুখার্জিকে অনেক ধন্যবাদ একটা ছোট্ট অনুগল্প পাঠ করে শোনানোর জন্য। সুপ্রসা রায় আছে? হ্যাঁ, কেন আমাকে দেখা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। শুনতেও পাচ্ছি। দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার আমি বলবো সুপ্রসা রায়কে একটা ছোট হাসির অনুগল্প পাঠ করে শোনানোর জন্য। কিন্তু তার আগে লেখক জীবনী আমি একটু বলে নিই। হাই স্কুলে পড়বার সময় থেকেই লেখালেখি শুরু। স্কুল কলেজের ম্যাগাজিনে লেখার পরই সরাসরি বাণিজ্যিক পত্রিকায়, আনন্দমেলা পত্রিকায় প্রথম প্রকাশিত গল্প। তাছাড়াও আনন্দবাজার, রবিবাসীয়, সারন্দা, নবকল্লোল, শুকতারা, সাপ্তাহিক বর্তমান, কিশোর ভারতী, সন্দেশ, তথ্য কেন্দ্র ইত্যাদি
নানান পত্রিকায় তার লেখা প্রকাশিত এবং অসংখ্য গল্প পাঠক প্রশংসা লাভ করেছে। দেব সাহিত্য কুটির থেকে বহুবার পুরস্কৃত হয়েছে। গল্প ছাড়াও তার লেখা কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে বহু পত্রিকায়। তিনি অবাণিজ্যিক পত্রিকাতেও তার পারদর্শিতার ছাপ রেখেছেন। তাকে অনুরোধ করছি একটা অনুগল্প, হাসির অনুগল্প পাঠ করার জন্য। অনেক ধন্যবাদ অঞ্জনা। তোমার মুখে এরকম আমার পরিচিতি শুনতে আমার একটু অস্বস্তি লাগছিল। যাই হোক, অনেক ধন্যবাদ। আর শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, বাহ। আমি একটা ছোট্ট গল্প বলছি। এই গল্পটার নাম যেমনটা সবাই ইয়ে করছে, যে গল্প আমরা সাধারণত আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকেই লিখি, এটাও সেরকম একটা। এটার নাম হচ্ছে অত্যাশ্চর্য এক ভ্রমণ কাহিনী। অটো রিক্সাটা চালু হতেই দুমদাম লাফাতে শুরু করলো টনির শরীরটা। তাজ্জব ব্যাপার, ও যেন একটা পিং পং বল, আর অটো রিক্সার সিটটা টেবিল টেনিস ব্যাট হয়ে অনবরত ওকে পিটিয়ে চলেছে। প্রত্যেক পিটুনিতে লাফিয়ে শূন্যে খানিকটা উঠে যাচ্ছে ও, পরক্ষণে নেমে আসছে ব্যাটের ওপরেই, আবার শূন্যে আবার ব্যাটে। খুব কম ফ্রিকোয়েন্সিতে ঘটনাটা ঘটেই চলেছে। সামনে রডটা চেপে ধরলো টনি। লাভ হলো না কোনো, যে কে সেই। পিছনের সিটে ও একা, সামনেও শুধুই চালক। ভাবলো সেই কারণেই হয়তো লাফানিটা বেশি হচ্ছে। চালককে বলল, একটু আস্তে চালাও না দাদা। ওরে বাবা, এতে যেন দাপাদাপিটা বাড়লো আরো। বাধ্য হয়ে আবার জোরে চালাতে বললো। অথচ রাস্তা একদম মসৃণ, গর্ত টর্ত নেই। রোজই অটো রিক্সায় চড়ে টনি, এমন অভিজ্ঞতা কিন্তু এই প্রথম। উঠে চড়ে রামদেওরা যাবার সময় লালমোহন গাঙ্গুলির দুরবস্থাটা আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে টের পাচ্ছে টনি। সিনেমার ওই অংশটা দেখে প্রতিবারই হেসে গড়িয়ে পড়েও, এরপর থেকে আর হাসবে না। 10 মিনিটের পথ আসতেই হাঁপিয়ে উঠল টনি। বুকের ভিতর লাবডুবের ভলিউম এত বেড়ে গেছে যে নিজেই শুনতে পাচ্ছে স্পষ্ট। বুকের ওঠা নামাটাও টের পাচ্ছে ব্যাপক। ঘামে শরীর ভিজে চুপচুপে, চুলগুলো মুখ বাড়িয়েছে অটোরিকশার ছাদের দিকে। নিজের স্টপেজে নেমে বুকের ভিতরকার মোটর সাইকেল দুটোকে কোনো রকমে সামলে টনি শুধলো। তোমার অটোর প্রবলেমটা কি বলতো? ওকে ফেরত দেবার জন্য খুচরো পয়সা বাঁচছিল ড্রাইভার। প্রশ্নটা শুনে অবাক দৃষ্টি তুলে উল্টে জিজ্ঞেস করলো, সত্যি কি হয়েছে বলতো? আরো অনেকে বলছিল বটে কথাটা। সে কি, তোমার গাড়ি তুমিই জানো না কি হয়েছে? হ্যাঁ জানি, সকাল থেকে তো সেকেন্ড গিয়ার দিলেই ব্যাকে চলে যাচ্ছিল গাড়িটা। তবে আমি খুব কায়দা করে চালিয়েছি। তোমাদের টের পাবার তো কথা নয়। একটা মোটর সাইকেল বুকের ভেতর থেকে টক করে মাথার মধ্যে চলে গেল। এ বলে কি, ওর বাহন যে যাত্রীদের নিয়ে জাগলিং করছে তাও জানেই না। তবে মানতে হবে, ওর কায়দার কেরামতিতে জাগলিং থেকে নাগরদোলায় চলে যায়নি জার্নিটা। টনি বুঝলো আর কথা বাড়ানো সমীচীন নয়। ফেরত পয়সা নিয়েই অ্যাবাউট টার্ন, সোজা বাড়ির পথে। সারাদিনের ক্লান্তিতে অন্যদিন এই পথটুকু হাঁটতে মোটেই ভালো লাগে না। আজ কয়েক কদম হাঁটতেই শরীরে একটা ফুরফুরে বাতাস টের পেল। আর হাঁটতে যে এত আরাম তা কে জানতো। যেন 10 কিলোমিটার পথ দৌড়ে আসার পর টনির জিভ বেরিয়ে আসা শরীরটা এখন গভীর বিশ্রামে মগ্ন। ভালো, ধন্যবাদ সুপ্রসা রায়কে সুন্দর একটা অনুগল্প শোনানোর জন্য। আচ্ছা, এখন আমাদের 3টে গল্প পাঠ হয়ে গেল। এবার একটু আলোচনা হবে গল্পের উপরে। আমি প্রগতি মাইতিকে বলবো একটু কিছু বলুন 3টে গল্পকে নিয়ে। আমার তো আলোচনা করার কথা ছিল না, আমার তো গল্প পাঠ করার কথা। আর সে তো আছেই, সেটা আছে, কিন্তু আলোচনা আসলে বলি প্রথমে
শ্রাবণী ম্যাডাম, তারপরে বর্ণালী ম্যাডাম এবং শেষে চিত্রতা ম্যাডাম, তিনটে গল্পই অসাধারণ ভালো গল্প। বর্ণালী গল্পের মধ্যে হাতির কথাটা একটু বেশি আছে, কারণ বাঙালের কথার ব্যাপার থাকলেই আর কি সেখানে হাতি হাঁটতেই হবে। হ্যাঁ, বাঙালদের কথা যদি আমরা বাংলা ভাষায় লিখি শুনি, সেখানে হাতি থাকবেই আর কি। তবে সব মিলিয়ে আমার ভালো লেগেছে। তবে কোনো গল্পটাই কিন্তু অনুগল্প না। হ্যাঁ, এগুলো সবই ছোট গল্প এবং প্রত্যেকটি গল্প হিসেবে কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এইটুকুই আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আচ্ছা, এবার অভিজিৎ, তুমি একটু বলো। শুনলাম আমরা। প্রথমে বলি শ্রাবণী দাশগুপ্তর লেখা গল্প শুনলাম কমলা লেবু। আহ, আহ, যেটা মানে এই ধরনের চরিত্রগুলোকে কিন্তু আমরা দেখতে পাই, মানে এই ধরনের চরিত্রগুলো খুব নতুন কিছু নয়, এবং যখন তারা গল্পের আকারে আসে তখন যেন আমরা রিলেট করতে পারি এরকম ধরনের চরিত্রগুলোকে। এবং সত্যি কথা, এই চরিত্রগুলো বয়স বাড়ার সাথে সাথে হয়তো তাদের মধ্যে পরিণতি আসে, কিন্তু তারা কোনো একটা সময় কোনো একটা অবসরে আবার লাফ দিয়ে যেন পিছন দিকে চলে যেতে ভালোবাসে। সেই হিসেবে গল্পটার মধ্যে সেই একটা ছোঁয়া পাওয়া গেল। কাজেই এই গল্পটার মধ্যে শুধু যে একটা হাস্য রস রয়েছে তা না, কোথাও যেন একটা পরিচিত কাউকে দেখতে পাওয়া, পরিচিত ঘটনাগুলোকে চিনতে পাওয়া, পরিচিত কোনো চরিত্রের সঙ্গে এক জায়গায় হওয়া, এইগুলোকে যেন পাওয়া গেল। আমার বেশি ভালো লেগেছে গল্পের শেষটা, মানে লাস্ট লাইনে এসে রটে গাছটি মুরলো দিয়ে শেষ হলো। কাজেই মানে একটা সুন্দর আমার মনে রয়েছে। দ্বিতীয় গল্প হচ্ছে বর্ণালী, বাঙাল বুড়োর গল্প। বর্ণালীর গল্পের সবসময় আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওর শব্দ চয়নগুলো আমার ভীষণ পছন্দের আর কি। মানে ছোটখাটো শব্দগুলো ও মানে বলেছে ঝকমারি মেজাজ, এরকম একটা শব্দ ব্যবহার করলো। আউলা বাউলা এরকম একটা শব্দ ব্যবহার করলো। ঠিক আছে, এই যে তার মাঝখানে মাঝখানে বাঙালের যে মানে বাঙালি মানে বাঙাল ভাষায় কথাগুলোকে যেগুলোকে ও বলেছে সেগুলোর মধ্যে বাঙাল ভাষার তো শুধু ভাষা না, তার একটা টোন থাকে, একটা উচ্চারণের ভঙ্গিমা থাকে, কোথায় পজ দেওয়া হবে সেইগুলো খুব সুন্দর। কিন্তু যেটার মধ্যে আবার ফিরে আসে, মানে যে শব্দের ব্যবহার, সেই শব্দের ব্যবহার গুলো কোথাও যেন মনকে ছুঁয়ে যায়। এবং আমি একদম প্রবৃত্তিবাবুর সাথে একমত যে বাঙালদের নিয়ে সেই বাঙাল নামা থেকে শুরু করে বাঙালদের গল্প হলেই যেন কোথাও যেন একটা মজার গল্প শুরু হয়ে যায়। সামান্য জিনিস, একটা বড় খাট পড়ে রয়েছে, তক্তপোষ, তার কোনায় একটা গিয়ে কুকুর শুচ্ছে, বাড়িওয়ালা বাড়ি ভাড়া নিতে এসে রাত্রিবেলা সেটার উপরে কাটিয়ে যাচ্ছে। এবার এই যে এর যে হাস্যরস, এই হাস্যরস গুলোর সঙ্গে একটা ভিজুয়ালাইজেশন, মানে চোখ বন্ধ করে যদি দেখতে পাওয়া যায় তাহলে মজাটা। ঠিক আছে, তো অত্যাশ্চর্য ভ্রমণ কাহিনী। এবং গল্পের মধ্যে যে বর্ণনা, যে নাগরদোলা হয়ে যায়নি, পিং পং বলের মতন লাফাচ্ছে, এই ছোট ছোট ব্যবহার গুলো সত্যি একটা ছবি, সুন্দর একটা ছবি তুলে ধরতে চেষ্টা করেছে। এবং সেই ছবিগুলো পরিষ্কার, মানে এর মধ্যে কোনো মানে মানে স্বচ্ছতার কোনো অভাব নেই সেই ছবির মধ্যে। এবং এবং মজা হচ্ছে যে এই তিনটে গল্পই আমার যেন কেন যেন মনে হলো যে শোনার থেকে আরেকবার পড়লে বোধহয় আরো ভালো লাগতো আর কি। মানে হ্যাঁ, এবার আমি দীপারুণ ভট্টাচার্যকে বলবো গল্প পাঠ করতে। আচ্ছা, তার আগে ওর লেখক জীবনী সম্বন্ধে একটু বলছি। ইদানিং সাহিত্য জগতে একটি সুপরিচিত নাম দীপারুণ ভট্টাচার্য। বাণিজ্যিক এবং অবাণিজ্যিক উভয় ধরনের ম্যাগাজিনে লিখে থাকে। আশা করি অনেকেই ওর লেখা পড়েছেন। সাপ্তাহিক বর্তমানে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে ওর নিঃসঙ্গ নক্ষত্র নামে একটি লেখা বেরিয়েছে। সেটি আবার এই বইমেলাতে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। তা বর্তমানে ওকে আমি এখন বলছি এখানে একটি 300 থেকে 350 শব্দের মধ্যে একটা অনুগল্প পাঠ করে শোনাতে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে আজকাল হাসির গল্প লেখাই হচ্ছে না, হাসির গল্প খুব কম লেখা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাসির অনুগল্প লেখা বেশ কঠিন কাজ। তো যাই হোক, আমার এই গল্পটা ওই 350 মতোই হবে, পড়ছি। এই গল্পটির নাম পঞ্চানন। পঞ্চানন 5 সংখ্যাটার প্রতি সাফাই কর্মী পঞ্চানন পাজার একটা দুর্বলতা আছে।
বিষয়টা আমি বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছি। প্রতিদিন সকালে এসে সে 5 বার বাঁশি বাজায়। তার ময়লা গাড়ির নম্বর 555। যে জামাটি পরে সে ময়লা নিতে আসে তাতে 5টা পকেট, হাতের আঙুলে 5টা আংটি। শুধু তাই নয়, নজর করে দেখেছি তার গলায় 5টি তুলসীর মালা। শরীরের আর কোথায় কোথায় সে 5 লুকিয়ে রেখেছে জানি না। রোজ ভাবি এই 5-এর রহস্যটা জানতে চাইবো, কিন্তু আর হয়ে ওঠে না। সকালের দিকটা এমন তাড়াহুড়ো থাকে। আজ শুক্রবার, আষাঢ় মাসের প্রথম দিন, বর্ষা এসেছে। সকাল থেকে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা দারুণ সুন্দর হয়ে উঠেছে। গত কয়েক মাসের বেজায় গরমের পর মনে হচ্ছে সবাই যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। অফিস এখন বাড়ি থেকেই চলছে। দুপুরে খাওয়ার পর গুটি গুটি গেলাম সিগারেটের দোকান। গিয়ে দেখি পঞ্চানন সেখানে দাঁড়িয়ে বিড়ি টানছে আর গুনগুন করে পঞ্চমদার খুব বিখ্যাত একটা গান করছে। কথা বলার একটা সুযোগ পেয়ে গেলাম। কোন রকম ভূমিকায় না গিয়ে তাকে সরাসরি প্রশ্ন করলাম, আচ্ছা পঞ্চানন, এই রহস্যটা কি বলতো? তুমি রোজ এসে 5 বার বাঁশি বাজাও কেন? সে একটু হেসে বলল, 5 সংখ্যাটা আমার খুব পয়া। কিরকম? এই মাসের 5 তারিখে আমি মাইনে পাই। 5ই মে আমার জন্মদিন। জন্মেছিলাম হাওড়া জেলার 5লা গ্রামে। এখনো সেখানে আমার 5 কাঠা জমি আছে। আরো শুনুন, আমার বউয়ের জন্ম অক্টোবর মাসের 5 তারিখ আর আমার ছেলের 5ই ডিসেম্বর। 5 আমার খুব শুভ। 5 দেখে কাজে গেলে সে কাজ আমার হতে বাধ্য। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, তাই নাকি? দেখুন না, আজও একটা জরুরি কাজে বেরিয়েছি। প্রমোটার পাঁচুদার সঙ্গে মিটিং আছে। খালপাড়ে পাঁচুটা 5টা বিল্ডিং করছে, সব 500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। আমি বলেছি পঞ্চম বাড়ির 5ম তলার 5ম ফ্ল্যাটটা আমার চাই। আজ সেই নিয়ে মিটিং। মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। আসলে 5 দেখে বেরিয়েছি কিনা। আমি খানিকটা অবাক হয়ে বললাম, 5 দেখে বেরিয়েছো? কিন্তু আজ তো মাসের 5 তারিখ নয়। মুচকি হেসে পঞ্চানন বলল, কেন, আজ সপ্তাহের 5ম দিন না? বৃষ্টি ধরে এসেছে। বিড়িটা ফেলে দিয়ে পঞ্চানন তার 5-এর দুনিয়ায় মিলিয়ে গেল। একটা প্রশ্ন মাথায় ঘুরছে, বিষয়টা কি নেহাতি খামখেয়ালি, নাকি শুভ অশুভ বলে সত্যি কিছু থাকে? ভাবতে ভাবতে আমিও ভাবনার মধ্যে ডুবে গেলাম। মনে হচ্ছে কেউ কি আমাকে দূর থেকে ডাকছে। আমি কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। দোকানদার আমাকে স্পর্শ করতেই চটকাটা ভাঙলো। কটা সিগারেট দেবো বাবু? ঘোরের মধ্যে বলে ফেললাম, 5। নমস্কার। দারুণ, খুব ভালো লাগলো। অসাধারণ, অসাধারণ, অসাধারণ দীপারুণ। দীপারুণ খুব ভালো ভট্টাচার্যকে লাগলো। ধন্যবাদ। ধন্যবাদ একটা সুন্দর হাসির গল্প পাঠ করে শোনানোর জন্য। হ্যাঁ, দীপারুণ বাবু, একটা কথা বলি। আপনার এই গল্পটা না আমি পড়েছি। কোন পত্রিকায় বলুন তো? বলুন তো কোন পত্রিকায় পড়েছি আমি সেটা মনে করতে পারছি না। ফোন গল্পের আসর বলে একটা জায়গায় বোধহয় বেরিয়েছিল, বা কোথাও একটা বেরিয়েছিল, ঠিক বেরিয়েছিল এটা। আপনিও মনে করতে পারছেন না। যাই হোক, আমি পড়েছি একটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অঞ্জনা বলো। এবার আমি, আমাদের 4টে গল্প হয়ে গেল। এবার আমি প্রগতি মাইতিকে বলবো একটু একটা হাসির গল্প পাঠ করে শোনাতে। তবে ওনার সম্বন্ধে একটু বলে নিই। বর্তমান সময়ে সাহিত্যের ইতিহাসে এই নামটি প্রায় সকলের পরিচিত। ইনি অনেক সংবর্ধনা ছাড়াও ছোট গল্পের জন্য রামমোহন রায় স্মৃতি পুরস্কার এবং উপন্যাসের জন্য শামসুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন। তিনি 30 বছরের ওপর ইস্কা নামে একটি পত্রিকা সম্পাদনা করছেন। ওনার সম্পাদিত বইয়ের সংখ্যা 35টি। ওনার প্রকাশিত গ্রন্থ 9টি, উপন্যাস 5টি, গল্প সংগ্রহ 4টি, প্রবন্ধ বই 6টি। অনুগল্প নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন। এখন প্রগতি মাইতিকে অনুরোধ করছি আমাদের একটি হাসির অনুগল্প পাঠ করে শোনাতে। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে?
দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আহ, আমার অনুগল্পের নাম জীবন ভোর। রথের মেলা। পেছন থেকে বউ হাত টেনে বলল, এই দেখো দেখো কি লেখা আছে। তাকিয়ে দেখলাম সাদা কাগজে আলতা দিয়ে লেখা, 100 টাকায় জীবন ভোর বসে খাবেন। কাঁচা পাকা দাড়ির মধ্যপঞ্চাশের লোকটা একটা প্লাস্টিকের টুলে বসে, তার পেছনে কয়েকটা চটের বস্তা। আমি বললাম, কি ব্যাপার, আপনি কি বিক্রি করছেন যে জীবন ভোর? কাঁধের গামছা টেনে মুখ ঘাড় গলা মুছতে মুছতে লোকটা বলল, আমার উপর ভরসা রাখুন বাবু, এইটুকু বলতে পারি ঠকবেন না। আরে বলবেন তো কি বিক্রি করছেন। অমনি আমার বউ আমার হাত চেপে ধরে কানের কাছে মুখ এনে পিস পিস করে বলল, ও অত তক্ক করছো কেন, দাও তো 100 টাকা, জলে যায় যা। আমার বউ লোকটাকে 100 টাকার নোটটা দিয়ে বলল, এই নিন, দিন, কি এমন জিনিস যে জীবন ভোর? লোকটা চটের বস্তা থেকে একটা কাঠের পিঁড়ি বউয়ের হাতে ধরিয়ে দিল। নমস্কার। প্রগতি মাইতিকে অনেক ধন্যবাদ একটা প্রকৃত অনুগল্প, হাসির অনুগল্প পাঠের জন্য। এখন আমি বলবো তপন রায় চৌধুরীকে। তপন দা আছেন তো? হ্যাঁ আছি। আচ্ছা, আমি ওনার লেখক জীবনীটা একটু বলছি। জন্ম 5ই জানুয়ারি 1953, কলকাতায় জন্ম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে 5 বছর পড়াশোনা, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পিএইচডি। 1991 থেকে 2002 কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে তারাতলার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অধ্যাপনা। 2002 থেকে 2013 কলকাতার নেতাজি নগর ডে কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপনা। তারপর প্রথাসম্মত অবসর। অবসরের পর 5 বছর ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার। কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু। প্রথম দিকে কবিতা, তারপর নিয়মিত গল্প লেখা, ছোট গল্প, অনুগল্প, বিভিন্ন পত্রপত্রিকায় যেমন কথা সাহিত্য, শতনিক, মৈত্রীদূত, নবাবী, দিবারাত্রির কাব্য, ওয়েব ম্যাগাজিন, অভিব্যক্তি, আড্ডা, নিউ জার্সি ইত্যাদি। পাশাপাশি প্রবন্ধ লেখা এবং ভ্রমণ লেখা। অবসর নিউ জার্সিতে প্রকাশিত। বিদেশি গল্পের অনুবাদ ইরাবতী, অব্যয়, মৈত্রীদূতে প্রকাশিত। এখন পুরো সময়টা কাটে সাহিত্য চর্চায়। এছাড়া কোভিডের সময় থেকে 3.5 বছরের ওপর হয়ে গেল গুগল মিটে ফোন গল্পের আসর নামে একটি অনলাইন গল্পের আসর তার সঞ্চালনায় চলছে। দেশ বিদেশের প্রচুর গল্পকার এখানে গল্প পাঠ করে থাকেন। 5টি ডিজিটাল সংখ্যা এবং 2টি মুদ্রিত সংখ্যা প্রকাশিত হয়েছে, আর একটি নববর্ষের সংখ্যা প্রকাশের মুখে। নিজের রচনা কণিকা মাত্র এবং অনুরেণু অনুগল্পের 2টি সংকলন, গল্প পঞ্চদশ 15টি ছোট গল্পের একটি সংকলন, খুব সম্প্রতি প্রকাশিত সেরা 21টি ছোট গল্পের সংকলন, এছাড়া একটি উপন্যাস কোভিডের দিনগুলি। আমি তপনদাকে বলছি একটা ছোট হাসির অনুগল্প পাঠ করে শোনা। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের ফ্লায়ারটা এবারে দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে হাসির অনুগল্প পড়ার জন্য বা হাসির গল্প পড়ার জন্য ঠিক যেরকম হওয়া দরকার ঠিক সেই রকম। মানে আমি আমাকে চিনতে পারছিলাম না, তবুও কেউ যেন চেনা চেনা মনে হচ্ছে। তা আমি গল্প পড়ছি, আমার গল্পের নাম হচ্ছে একরাশ লজ্জা। কাশীর গলি পৃথিবী বিখ্যাত। সেবার স্ত্রীকে নিয়ে
গিয়েছি বেনারসে। বউয়ের সাধ হয়েছে বিশ্বনাথের মন্দিরে পুজো দেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা দুজনে স্নান করে বেরোলাম। বেশ একটা পবিত্র ভাব। বউয়ের হাতে থালা ভর্তি ফুল, রক্ত জবা ফুলে থালা উপচে পড়ছে। গলিতে ঢুকেছি, হঠাৎ দেখি উল্টো দিক থেকে একজন ষণ্ড মহারাজ আসছেন আমাদেরই দিকে। আমার বউ আগে আগে চলছেন, আমি পেছনে। আমার মনে হলো গতিক সুবিধের নয়। একটা নিরাপদ জায়গায় সরে দাঁড়ালাম। বউকেও চেঁচিয়ে বললাম, শুনছো, এদিকে এসে দাঁড়াও। কিন্তু কে শোনে কার কথা? বউ তখন সম্ভবত কিছুটা ভাবের ঘোরে পুজো দিতে চলেছেন বলে কথা। মুহূর্তে ঘটে গেল ব্যাপারটা। ঠিক কি হলো বোঝা গেল না। বোধহয় থালা ভর্তি লাল ফুল দেখে হঠাৎই ক্ষেপে গিয়ে ষাঁড়টা ভয়ঙ্কর রকম নাচানাচি শুরু করে দিল। আমার হাতের বাইরে তখন গোটা ব্যাপারটা, কিচ্ছু করার নেই। লক্ষ্য করলাম আমার বউয়ের হাত থেকে ফুলের থালা পড়ে গেছে এবং তিনি রাস্তার অন্য প্রান্তে বেজায় ভয় পেয়ে একজন মারোয়ারি লোককে আমি ভেবে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরেছেন। আমি তো সেই দৃশ্য দেখে তাজ্জব। করছেন কি আমার সহধর্মী? মারোয়ারি লোকটি বউয়ের হাত থেকে ছিটকে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর আমার বউ সম্ভবত আমি ভেবে তাকে জাপটে ধরে আছেন। সে এক সাংঘাতিক অভূতপূর্ব দৃশ্য। ষাঁড় বাবা জীবন বোধহয় এমন দৃশ্য জীবনে এই প্রথম দেখেছিল। ঘটনাস্থল থেকে সে চম্পট দিল অচিরেই। কিছুক্ষণ পর আমার বউয়ের সংবিত ফিরে এলো। আগুনে ছ্যাঁকা খাওয়ার মতন তিনি ছিটকে ফিরে এলেন আমার কাছে, আর মারোয়ারি লোকটি সেই সুযোগে একরকম ছুটে পালিয়ে বাঁচলেন। বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম সেখানে ভয় লেখা ছিল না, ছিল একরাশ লজ্জা। নমস্কার। বাহ, তপন রায়চৌধুরীকে অনেক ধন্যবাদ একটা প্রকৃত ছোট অনুগল্প পাঠ করে শোনানোর জন্য, এবং হাসির সর্বোপরি। তা এখন আমাদের 3টে গল্প হয়ে গেল। এবার তরুণ ঘোষাল আছেন? তরুণ ঘোষাল? না, উনি নেই। উনি নেই। তাহলে 3টে গল্পের আলোচনা কে করবে? এক তো তার একের পর এক পাঁচের ব্যবহার, পাঁচুদা থেকে নিয়ে 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট অব্দি সবকিছু তো দীপারুণ বাবুর মুন্সিয়ানা কলমে। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে শেষে গিয়ে যখন সেও 5টা সিগারেট চাইলো, তখন বুঝতে পারলাম যে এই অন্ধবিশ্বাস এবং সংস্কারটা কপাত করে তাকেও কেমন গিলে নিয়েছে। যেভাবে আমাদের নেয়, যেভাবে নিউমারোলজি মোটেই বিশ্বাস করি না বলেও আমরা একবার পেপারের পাতাটা উল্টে তারপর নিজের বার্থডে গুলো জুড়ে জুড়ে দেখে নিই আমার কত। আর কাকতালীয় ভাবে আমার বরের জন্মদিনও 5ই নভেম্বর। যাই হোক, এইটা আমার খুব ভালো লাগে। এই যে ছোট্ট গল্পের মধ্যে একটা অন্য গল্প যখন বলা হয় তখন সেটা খুব ছুঁয়ে যায়। প্রগতিবাবুর গল্পটাও অসামান্য, সত্যি তো একটা মানে জীবনভর থেকে যাওয়া। কিন্তু আমার একটাই সমস্যা হচ্ছিল, এবারেও না ওনার গলা আমার কাছে কেটে কেটে আসছিল। কিন্তু যেটুকু একটা কাঠের পিঁড়ি কেনা হয়েছিল, যেটা এইটুকু আমি বুঝতে পেরেছিলাম, যার জন্য গল্পের আকৃতি, গল্পের শব্দ সংখ্যা, গল্প বলার মুন্সিয়ানা সব অসামান্য ছিল। এবং সবচেয়ে বড় কথা, অনুগল্প বললে সত্যি অনুগল্পই বলা উচিত। আমাদের গল্পগুলো একটু সীমানা পেরিয়ে গেছিল। আর ভালো লাগলো একরাশ লজ্জা। সত্যি ষাঁড়টা যে উল্টো দিকে ছুটলো গেল, সেও যখন বুঝতে পারলো যে সে তা একজনকে ভয় দেখিয়েছে এবং সে বেচারি ভয় পেয়ে ভারী ভুল করে ফেলেছে, ওই যে একটা ইমেজারি তৈরি হলো, ওটা আমার এত ভালো লেগেছে। এবং আমি তো তপনবাবুকে দেখতে পাচ্ছি না, কিন্তু খুব খুব ভালো লেগেছে। আমার তো দাদা বলা উচিত আমার চেয়ে। হ্যাঁ,
নমস্কার। অসম্ভব ভালো লেগেছে ওই শেষের ওই ষাঁড়ও ভারী মানে কি করে ফেলেছি এরকম একটা ভাব। তার আগে অব্দি সে লাল ফুল দেখে তার পাগলামি দেখাচ্ছিল, কিন্তু যখন সে দেখলো তার এই শৌর্য বীর্য দেখে একজন ভারী ভুল করে ফেলেছেন, এবং একজন প্রকৃত বাঙালি পুরুষের মতোই স্বামীটি অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেই মারোয়ারি এবং তার স্ত্রীকে সেই বিপন্নতার হাত থেকে কিন্তু মোটে বাঁচায়নি। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ব্যাপারটা কি হতে চলেছে। এটা আরো সুন্দর, খুব ভালো লেগেছে। তিনটে গল্পই অসামান্য ছিল, এটাই আমার বলার ছিল। আর কেউ কিছু বলবেন? অভিজিৎটা বলছে। এবার তো অভিজিৎ বলবে লাস্টে। আর মাঝখানে কেউ কিছু বলবে? শ্রাবণী, তুমি কিছু বলবে? আমার খুব ভালো লেগেছে তিনটে গল্প যেভাবে বর্ণালী ব্যাখ্যা করলো। অতটা ব্যাখ্যা হয়তো করতে পারবো না, কিন্তু হ্যাঁ, 5 সংখ্যা ধরে যেটা করে গেছেন উনি কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা জিনিসই 5 5 5 করে শেষ পর্যন্ত 5টি সিগারেট। ব্যাপারটা খুব অদ্ভুত ভাবে হয়েছে, অদ্ভুত সুন্দর ভাবে, অদ্ভুত মুন্সিয়ানা নিয়ে হয়েছে। খুব ভালো লেগেছে। আর যেটা প্রগতি বাবু বললেন, কি বেরোলো, এত বিশাল ব্যাপার একটা কিছু হয়ে বেরোলো একটা কাঠের পিঁড়ি, সেটাও একটা অসাধারণ ব্যাপার হলো। আর শেষেই ষণ্ড। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, লাল ফুল, লাল রংটা কি ষাঁড় দেখতে পায় সত্যি সত্যি? এটা একটা ছোট্ট প্রশ্ন। আদারওয়াইজ তো গল্পটা ভীষণই ভালো লেগেছে। একটা সম্পূর্ণ চোখের সামনে দেখা যাচ্ছিল যে একটা দৌড়াদৌড়ি, সরু গলি, কাশির গলি, ওইভাবে পুরো একটা ছবি এসেছিল আর কি। তিনটেই না, খুব সুন্দর। একটু বলতে পারি কিছু একটু? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ছবিতে দেখেছি যে লাল রঙের ষাঁড় খুব খেপে যায়, একটু বেশ নাচানাচি করে, হই হই করে, কি একটা যেন ওদের মধ্যে একটা ফিলিং হয় যে আচ্ছা। লাল রং দেখলে ওরা খেপে যায় না আনন্দে লাফালাফি করে, সেটা মুশকিল। কিন্তু সামনে যদি ওরকম লাফালাফি শুরু হয় তখন কিন্তু তখন তো সাংঘাতিক ব্যাপার। না, সেটা তো অবশ্যই। তো সেরকমই একটা ব্যাপার যে লাল কাপড় দিয়ে এরকম করে যদি টেনে এরকম সামনে দেখা হ্যাঁ যায় হ্যাঁ, যে সেটা তো বলা হয়। ষাঁড়টাকে follow, তো ব্যাপারটা অনেকটা এরকম, সেই কনসেপ্ট থেকে আর কি বলা। আচ্ছা। তো দীপারুণের এই আজকে যেটা আমরা শুনলাম, এটা তো একটা ছোট গল্প, একটা সংখ্যা নিয়ে। এবং যেটা বর্ণালী বলছিল সেটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি বা না করি, অনেক সময় কখনো জানি না আমরা সেই আবর্তের মধ্যে পা দিয়ে ফেলি। আমরা কখনো হয়তো আপনার আজকে 3টি পড়ে ফেললাম দেখার জন্য, অথবা নিজের নামের আলফাবেট গুলো যোগ করে দেখতে শুরু করলাম। সেই ছোটবেলার স্কুলে যেগুলো করা হতো, প্রত্যেকটা আলফাবেটের সঙ্গে কাটাকুটি করে কার সাথে কার জীবনের সম্পর্ক কেমন তৈরি হবে, এই সমস্ত জিনিস একদম মানে এগুলো কেউ বিশ্বাস না করলেও যেন কোথাও করে ফেলে। এবং সেইটাই যেন একটা শেষ ছাপ এসে দেখতে পারলাম আমরা, যে মানে মুখের থেকে বেরিয়ে গেল যে 5টা সিগারেট। মানে এই যে তার মধ্যে থেকে একটা ইনফ্লুয়েন্সড হয়ে যাওয়া, তার একটা আবেশ ট্রান্সমিটেড হয়ে যায়, মানুষ ইনহেরিট করে এই ধরনের জিনিসগুলোকে, সেটা কোথাও যেন তার গল্পের মধ্যে দিয়ে দেখতে পেলাম। একদম মানে গল্প বললাম ঠিকই, কিন্তু এই ধরনের চরিত্র, এই ধরনের মানসিকতার বাইরে আমাদের সমাজের আমরা নই। আমি ভারতবর্ষের বাইরের কথা বলছি না, অন্তত ভারতবাসীরা, বাঙালিরা তো আমরা এই ধরনের আবর্তের মধ্যে কখনো যেন নিজের অজান্তেই ঢুকে পড়ি। সেই হিসেবে গল্পটার মধ্যে একটা অন্য দিক রয়েছে। আর আমার মনে হয় আজকের এই গল্পটা খুব ছোট্ট করে মনে হচ্ছিল। দ্বিতীয় হচ্ছে প্রগতিবাবুর কাঠের পিঁড়ি গল্পটা, যেটা এটার মধ্যে কিন্তু মজার দিক অন্য। মজার দিকটা হচ্ছে এটাকে উনি হাসির গল্প বলেছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার নামকরণ। এটা গল্পের নাম হতে পারতো কাঠের পিঁড়ি, হতে পারতো যে অন্য কিছু, কিন্তু উনি কিন্তু বলেছেন, নামটা দিয়েছেন জীবনবোধ। এইখানে এই যে মানে 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 প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কিছুকে ডিফাইন করা, যারা ইয়ের মানে ফিলোসফি পড়েছে তারা তো অনেকেই এইগুলো জানে, আমার থেকে ঢের বেশি গুণ জানে, যে বিভিন্ন জিনিসের অস্তিত্বকে বোঝানোর জন্য পরস্পর বিরোধী বিভিন্ন ফ্যাক্টস, আর্টিফ্যাক্টস কে সামনে নিয়ে এসে যেভাবে একটা মানে জীবন দর্শনকে বা ভাবনাকে সামনে তুলে ধরা যায়, জীবন বোধ যেন সেই গল্পটাকে একটা ইঙ্গিত দিয়ে গেল। এবং আমি এই গল্পটাকে নিছক হাসির গল্পের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলাম না। এই গল্পের অনেক বেশি গভীরতা, এবং আমার মনে হয় এই গল্পটা যখন গ্রুপে পোস্ট করা হবে, আবার আপনারা গল্পটা নামকরণের সাথে গল্পটাকে পড়ে দেখুন। এবং এটাকে নিছক হাসির গল্পের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে পারলাম না, এটা যেন
আরো অনেক গভীর মনস্তাত্ত্বিক গল্প বলে আমার মনে হয়েছে। শেষ সেই জিনিস সেটা হচ্ছে যখন উনি ষাটটাকে পরিচয় করিয়েছেন, উনি বলেছেন ষণ্ড মহারাজ। আমি ভেবেছি গল্পের মধ্যে যে তাহলে বোধহয় কাশী বিশ্বনাথের মন্দিরে ওই মহারাজ টহারাজের কনসেপ্ট আছে বোধহয়, ঠিক আছে, মানে আমি সেরকম একটা কনসেপ্ট নিয়ে চলছিলাম, পরে ওটাকে রিয়েলাইজ করছি আচ্ছা ষণ্ড মহারাজ মানে ষাঁড়ের কথা উনি বলতে চেয়েছেন। তো এর অভিব্যক্তিগুলো শোনা এগুলো একটা খুব ভ্যালু অ্যাডিং। এবং তারকদার কথা একটু বলি, তারকদা বেছে নিই আজকে, তারকদার কথা মাথায় রেখে হয়তো আমরা পত্রিকা প্রকাশ করি। এবং আমি যেদিন প্রথম, এবং আমি একবারই গল্প পাঠ করেছি আর কি ফোন গল্পের আসরে, এবং সেদিন যখন আমি পাঠ করেছিলাম তারকদা আমার গল্পের আলোচনা করেছিলেন। তো এটা আমার কাছে একটা প্রাপ্তি। তারপরে তারকদা চলে গেলেন এবং একে একে অনেক মানে মানে সেই সময় যারা পথ দেখিয়ে যাওয়ার মতন মানুষ, কাজে সেটা তো আমার জীবনে একটা বাড়তি পাওনা। সবাই ভালো থাকবেন। ভালো লাগলো সমস্ত গল্পগুলো এবং আশা করি সবাই খুব এনজয় করেছেন গল্পগুলো, গল্প পাঠ আজকে। এবং এখানে শেষ করছি। তো জরুরি কাজ আছে, আমি একটু সবাইকে বিদায় শুভরাত্রি জানিয়ে আমি একটু বিদায় নিচ্ছি। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।